নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আচ্ছা, মরণের পরে মানুষ কি কি হতে পারে এই নিয়ে আমরা অনেকেই ভাবনা চিন্তা করে থাকি, কিন্তু আমাদের গল্পের নায়ক অমরেশের অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। আজ আমি শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা মরণের পরেও। বিবাহের ৮ বৎসরের মাথায় অমরেশের স্ত্রী বিয়োগ হলো। অমরেশ হাঁপ ছেড়ে বাঁচল। একটু বেশি বয়সেই বিয়ে করেছিল অমরেশ। একটু সুখ, একটু শান্তি, একটু সেবা আর গুছানো ঘর সংসারের লোভে। কিন্তু কপাল মন্দ, স্ত্রী সুহাসিনী অত্যন্ত সন্দেহপ্রবণ মহিলা। পদে পদে সন্দেহ। জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছো কেন? বাজার করে ফিরতে দেরি হলো কেন? অফিস তো ৫টায় ছুটি, আসতে ৯টা বাজলো কেন? ও, সিনেমায় যাওয়া হয়েছিল, শো তো ৭:৩০টায় শেষ, তাহলে ৯টা হলো কেন? এমনি নানা ধারা সন্দেহ। তারপরেই কঠিন অসুখে শয্যাশায়ী হলো সুহাসিনী। সেখানেও এক বিপত্তি। কোনো নার্স রাখতে দেবে না, কোনো আত্মীয়াকে পরিচর্যার জন্য এনে রাখা যাবে না, কোনো ঝি রাখা যাবে না। বাহিরে, ঘরে, অফিসে, সংসারে মিলে অমরেশের জেরবার অবস্থা। মনে মনে মৃত্যু কামনা করত সুহাসিনীর। সুহাসিনী কিন্তু সেই কথাটা জানতো। মাঝে মাঝে বলতো, আর কদিন একটু সহ্য করে নাও, তারপর তো তোমার অগাধ স্বাধীনতা, বেজায় ফুর্তি। কিন্তু ভেবো না, আমি তোমাকে মরণের পরেও ছেড়ে যাব, আবার জন্মাবো, তোমার কাছে কাছেই থাকবো। একদিন অত্যন্ত রাগে সংযম হারিয়ে বলে ফেলেছিল অমরেশ, মরণের পর তুমি কি ভাবছো আবার মানুষ জন্ম পাবে? কুকুর বিড়াল হয়ে জন্মাবে তুমি। ক্লিষ্ট হাসি হেসেছিল সুহাসিনী। মারা গেল তার কয়েকদিন পরেই। অমরেশের কষ্ট হয়েছিল। আহা, বেচারি, যে স্বামীকে সে দুদণ্ড চোখের আড়াল করত না তার সন্দেহবাতিকতার জন্য, আজ সেই স্বামীকেই ছেড়ে চলে যেতে হলো চিরদিনের জন্য। স্ত্রী বিয়োগের পরেই আত্মীয়, বন্ধুবান্ধব অনেক চেষ্টা করেছিল অমরেশের আবার বিবাহ দেবার। অমরেশ কিন্তু নারাজ। অগাধ স্বাধীনতা পেয়েছে সে। যাক, কয়েকদিন যাক, আপনি শুধরে যাবে ভেবেছিল তার আত্মীয়রা। এরপর একদিন একটা লম্বা ছুটি পেয়ে অমরেশ বেড়াতে গেল রাজগীরে। যে বাংলোটা ভাড়া নিল, তার পাশের বাংলোতেই কলকাতার আর এক পরিবার। সেই পরিবারে আছে শুভ্রাংশু, বোন রুচিরা আর শুভ্রাংশুর স্ত্রী। শুভ্রাংশুর সঙ্গে অমরেশ রোজ দুবেলা যায় কুণ্ডে স্নান করতে, দূর দূর পর্যন্ত ভ্রমণ করতে। আর রুচিরা ভার নিয়েছে অমরেশের সংসারের। সে আবিষ্কার করেছে একটা মাত্র বাচ্চা চাকরের সহায়তায় অমরেশ সংসার চালায়। সে চাকরটি রাঁধে জঘন্য, ঘর গোছাতে পারে না, সংসার সামলাতে জানে না। তাই মাঝে মাঝেই একটা দুটো তরকারি, সকাল বিকেলের চা, আর প্রায় ২-১ দিন ছাড়া ছাড়াই নিমন্ত্রণ হতে লাগলো অমরেশের রুচিরাদের বাংলোয়। যদিও অমরেশ কোনো দুরাশাকে মনে স্থান দেয়নি, শুভ্রাংশু একদিন প্রস্তাবটা করল, রুচিরাকে অমরেশ বিবাহ করতে রাজি আছে কিনা। অমরেশ প্রথমটা গুটিয়ে গিয়েছিল, কিন্তু পরে ভেবেছিল কিসের জন্য সে এত কষ্ট ভোগ করবে। হতেই পারে রুচিরাকে বিবাহ করে তার অপূর্ণ স্বাদগুলো পূর্ণ হবে। সবাই তো সুহাসিনী নয়। রং লাগলো অমরেশের মনে। একদিন সান্ধ্য ভ্রমণে বেরিয়েছে অমরেশ আর শুভ্রাংশু। শুভ্রাংশু রুচিরার বিবাহের কথাটা উত্থাপন করতেই অমরেশ বলল, কিন্তু আপনার বোন কি আমাকে মেনে নেবে? যদিও আমার ৪১ বছর প্রায় বয়স হতে চলল, তবুও বলবো
কলকাতায় আমার নিজস্ব বাড়ি আছে, চাকরিটাও ভালোই করি। জবাবে শুভ্রাংশু বলেছিল, রুচিরাও কিছু কচি খুকি নয়। সেই দিনই সান্ধ্য ভ্রমণ থেকে ফেরার পরে মনটা আরও ভালো হয়ে গিয়েছিল যখন অমরেশ দেখল খাবার টেবিলে এক বাটি মাংস। দাদাবাবু, ও বাড়ির দিদি পাঠিয়ে দিয়েছে, বলে গেল বাচ্চা চাকরটা। অমরেশের প্রফুল্ল মন আরও প্রফুল্ল হয়ে পড়ল। খেতে বসল। সবে রুটিটা ছিঁড়ে ঝোলে ডুবিয়ে মুখে তুলেছে কি তোলেনি, হঠাৎ একটা ক্রুদ্ধ গর্জন শুনে তাকালো জানলার দিকে। একটা বিশাল এবং বিকট দর্শন বনবেড়াল। বনবেড়াল লাফিয়ে পড়ল অমরেশের মাংসের বাটির উপরে। সমস্ত খাবার পড়ে নষ্ট হলো। যাবার সময় বনবেড়ালের পা লেগে পড়ে গেল সেই প্লেটটা, যে প্লেটে মিষ্টান্ন কিছু পাঠিয়েছিল রুচিরা। হৈ হৈ করে উঠল অমরেশ আর তার চাকর। চিৎকার চেঁচামেচি শুনে পাশের বাংলো থেকে ছুটে এলো রুচিরা আর তার বৌদি। ব্যাপার দেখে তো হতভম্ব। বৌদি বললেন, হ্যাঁ, আমাদের বাড়ির চারপাশে কয়েকদিন ধরে ঘুরে বেড়াচ্ছে বেড়ালটা, কিন্তু এত সাহস হয়েছে যে আপনার খাবারের ওপরে লাফিয়ে পড়ে খাবার ছিনিয়ে নিতে চায়। অনেক আপত্তির পরেও শেষ পর্যন্ত আবার খাবার এলো রুচিরাদের বাড়ি থেকে। সেদিনের ব্যাপারটা এইভাবেই মিটল। এর 2 দিন পরের ঘটনা। হঠাৎ রুচিরাকে কুকুরে কামড়ালো। রাস্তায় শুয়েছিল একটি কুকুর, হঠাৎ কামড়ে দিয়েছে রুচিরাকে। রাজগীরের একটিমাত্রই ডাক্তার, তিনি চিকিৎসা করতে পারবেন না, তাই রুচিরাকে নিয়ে যাওয়া হবে কলকাতায়। পরপর 2টো ঘটনা, কাকতালীয় হতে পারে অমরেশ ভেবে পেল না, কিন্তু দ্রুত যা চিন্তা করে নিল তা হলো রুচিরার সংস্পর্শ থেকে তাকে সরে যেতে হবে। খবর পাঠিয়ে দিল ওই বাংলোয় কলকাতায় যেতে হচ্ছে, জরুরি তার আছে। চাকরকে নিয়ে জিনিসপত্র নিয়ে অমরেশ চলল মধুপুরে। মধুপুরে এক বন্ধুর বাগান বাড়িতে এর আগেও সে কয়েকবার গেছে। সেখানকার মালি চেনা লোক, গেলেই সে তাকে তার প্রিয় ঘরটি খুলে দেবে। মধুপুর স্টেশনে যখন নামল তখন রাত 12টার সময় চুপ করে বসেছিল। বসে বসে ভাবছিল অমরেশ, যা ঘটছে তার জীবনে তা কি কাকতালীয়, নাকি সুহাসিনীর সেই শেষের কথাগুলি মনে পড়ে গেল তার। কিন্তু ক্রমে ক্রমে যখন দিনের আলো ফুটল, সংশয়ের লেশ দূর হলো। মধুপুরের সেই বাগান বাড়িতে পৌঁছে মালিকে বলতেই মালি নিজে খুলে দিতে চলল অমরেশের প্রিয় ঘর। বলল, দাদাবাবুর তো ওই ঘরটি প্রিয়, আগেও তো কয়েকবার ওখানেই এসেছেন। কিন্তু এ কি, ঘর খোলার সঙ্গে সঙ্গে একটি কালো বিকট দর্শন কুকুর লাফিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। আঁতকে উঠল সমরেশ, সঙ্গে সঙ্গে মালিটাও। মালিটা তো হতভম্ব, কোথা থেকে ঢুকলো। অমরেশও কিছু একটা ভাবল, কিন্তু পাছে মালি ভয় পায় তাই বলল, আচ্ছা, ওই নর্দমাটা দিয়ে ঢুকতে পারে না? নর্দমা একটা ছিল বটে, কিন্তু সেটা অত্যন্ত ছোট। কি করা যাবে? বাচ্চা চাকরটি বলল, ওরা ঢোকে একরকম করে, তারপরে আর বেরোতে পারে না। মধুপুরে দিন 2 নিজের মনের সঙ্গে যুদ্ধ করল অমরেশ। রুচিরাকে সে গ্রহণ করবে না, রুচিরাকে গ্রহণ করে তার জীবনে সুহাসিনীর দেওয়া অভিশাপ সে ডেকে আনবে, কিছুতেই ভেবে পাচ্ছিল না। অনেক দোলাচলের পরে ঠিক করেই ফেলল, জীবন যখন তাকে হাতছানি দিয়ে অপূর্ব এক সুযোগের দিকে ডাকছে, সেই সুযোগ গ্রহণ করাই তার উচিত। তার পাঠিয়ে দিল রাজগীরে। রুচিরাকে সে বিবাহ করতে প্রস্তুত, কিন্তু তার আগে রুচিরার চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া প্রয়োজন। শুভ্রাংশু জানালেন তারা কালকে ট্রেনেই যাবেন কলকাতায়। রাজগীর থেকে কলকাতাগামী লোকাল যখন মধুপুর স্টেশনে এসে দাঁড়ালো তখন বাজে রাত্রি 2টো। সুধাংশু এত রাত্রেও দেখা করতে এসেছে তার প্রিয়ার সঙ্গে। সবাই তো অবাক। শুভকামনা জানিয়ে আবার ফিরে গেল সে বাসায়। ঘরের মেঝেতে বাচ্চা চাকরটা ঘুমিয়ে আছে।
সেই বিড়াল আর কুকুরের ঘটনার পর থেকে সে অন্ধকারে শুতে সাহস করে না। মাথার কাছে একটি ছোট হারিকেন বা লণ্ঠন জ্বালিয়ে রাখে। দরজা খুলেই সুধাংশু বিছানায় বসতে গেল। হঠাৎ তার মনে হলো বালিশের পাশের অন্ধকারটা যেন আরও একটু গভীর না, একটু যেন ঘন হয়ে পড়েছে। কি ব্যাপার তদন্ত করে দেখতে গিয়ে আলোটা বাড়ালো। ঠিক যা সন্দেহ করেছিল তাই। তার মাথার বালিশের ঠিক পাশেই অন্ধকারের সঙ্গে মিশে শুয়ে রয়েছে একটা সাপ। মুহূর্তের মধ্যে ক্রোধে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে গেল অমরেশ। হাতে তার ছিল একটি শক্ত বাঁশের লাঠি। চোখে আলো পড়ে সাপটা চঞ্চল হয়েছে। বিছানা থেকে নামছে সাপটা। শক্ত মুঠিতে লাঠিটা ধরল অমরেশ। মেঝেতে নামা মাত্র প্রচণ্ড জোরে অব্যর্থ লক্ষ্যে লাঠির ঘা বসালো। লাঠির শব্দে জেগে উঠল বাচ্চা চাকরটা। উঠে দেখল রক্তারক্তি কাণ্ড। সাপটা মেঝের ওপর পড়ে আছে, তখনও ছটফট করছে, আর তার মাথাটা থেতলে গেছে। স্টেশন থেকে এসে পা ধুয়েই ঘরের মধ্যে ঢুকেছিল অমরেশ। তার পায়ের চিহ্ন তখনও রয়েছে মেঝের ওপরে। সাপটা একটু ঘষরাতে ঘষরাতে সেই জলময় পায়ের চিহ্নের কাছে গিয়ে মাথা রেখে বুঝিবা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। ভয় পেয়ে চাকরটি বলে উঠল, বাবু এখানেও আবার? এইবার অমরেশ নিশ্চিন্ত গলায় বলল, আর হবে না। বন্ধুরা, এইখানেই শেষ হয়ে গেল আজকের ছোট গল্পটি। গল্পটি আমি পাঠ করলাম না, গল্পটি আপনাদের বলে শোনালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে, অনেক গল্প পাঠ আছে আমার চ্যানেলে, 200টিরও বেশি। সেগুলি শুনতে পারেন চ্যানেলের প্লেলিস্টে গিয়ে। ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করুন, খুলে যাবে চ্যানেলের হোমপেজে গেলেই পাবেন প্লেলিস্ট। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলোকে লাইক করে বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যতক্ষণ না নতুন গল্প আনছে পুরনো গল্পগুলোই শুনুন। আমি আজকে বিদায় নিলাম। নমস্কার।